ভারতে করুণ অবস্থায় দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। হাসিনা বর্তমানে কোথায় সেই অবস্থান জানালো ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে মামলা, পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। অবশেষে খোঁজ মিলেছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ফজলে নূর তাপস, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সহ আরো অনেকের। শেখ হাসিনা ইজ মাদার অফ ফ্যাসিজম, হাসিনার কুকীর্তি নিয়ে আল জাজিরার ডকুমেন্টারি। আমার ছেলে নাই, আমি কি করবো? ট্রেন লাইনে ফেলে দেওয়া হয় জীবিত অথবা মৃত ব্যক্তিকে, যাতে ট্রেন কাটা পড়ার পর তাদেরকে চিহ্নিত করতে কষ্ট হয়। কাউকে কাউকে ব্রিজের উপরে নিয়ে গুলি করে মারা হয় এবং এটা টার্গেট প্র্যাকটিসও। The disappearances helped crush the main opposition group, the Bangladesh, and forced him to balance over 2-inch nails. এভাবে আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো? তখন তারা মোটা লাঠি দিয়ে এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত পেটাতো, এই র্যান্ডম এই পর্যন্ত পেটাতো, এবং আমার অনেকবার ইউরিন বের হয়ে গেছে। এইভাবে আর দাঁড়িয়ে থাকতে পারতাম না। সহ্য না করতে পেরে আমি ওই পেরেকের মধ্যে আমার গোড়ালিটা নামিয়ে দিতাম, তখন সেন্স লেস হয়ে যেত। পুলিশ বাহিনী ধ্বংসের গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ধরা খেয়েছে। বেরিয়ে এসেছে ভয়ঙ্কর অপকর্ম। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস, ভারতীয় মিডিয়ার সাথে মিলে দেশকে ধ্বংস করার নতুন ষড়যন্ত্র ফাঁস। থাকছে বিস্তারিত রিপোর্টে। মহা দুর্নীতিবাজ শেখ হাসিনা ও তার পুত্র ডিজিটাল ডাকাত জয়ের রিজার্ভ পাচারের গোপন তথ্য ফাঁস করল সাংবাদিক ইলিয়াস। ভারতে পালিয়েও শেষ রক্ষা হল না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায়, যে পাপে নিজের তৈরি করা আদালতেই ফাঁসল। থাকছে বিশেষ প্রতিবেদন। গাজীপুর সিটি কর্পোরেশনের দুর্নীতির জাল বিস্তার করেছেন বরখাস্ত মেয়র জাহাঙ্গীর। অনুদান বিতরণ, বালু ভরাট, সড়ক প্রশস্তকরণ, এমনকি নালা নর্দমা পরিষ্কার থেকে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের জন্য দেওয়া খাবারের মতো ছোট আকারের কর্মকাণ্ডেও ভাগ বসিয়েছেন জেসিসির বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম ও তার অনুসারীরা। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কুকর্মের এক গোপন অধ্যায়। বেরিয়ে এসেছে নারী ঘটিত সব ভয়ঙ্কর অপকর্ম। চাকরির প্রলোভন দেখিয়ে ডেকে নেওয়া হতো অফিসে, এরপর চলতো অশালীন প্রস্তাব, শর্ত আর নীরব চুক্তি, গার্মেন্টস কর্মীর সাথে গোপন ভিডিও। কাজ না শেষ করেই ঠিকাদারদের অর্থ পরিশোধ, রাস্তা প্রশস্তকরণ, বালু ভরাট, মাটি ভরাটের মতো ছোট ছোট কাজেও অর্থ আত্মসাৎ, বিশ্ব ইজতেমার মুসল্লিদের খাবার অর্থ আত্মসাৎ, নিজের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকেই শুধু কাজ দেওয়া, এরকম নানা অভিযোগ উঠে এসেছে তৎকালীন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। অবশেষে খোঁজ মিলেছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ফজলে নূর তাপস, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সহ আরো অনেকের। অবৈধ পথে তারা বহু আগেই সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে সরে পড়েছেন। দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পতনের পর থেকে এখনো পর্যন্ত অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করছেন আরো অনেক রাঘব বলেরা। পালাতে গিয়ে সীমান্তে ধরা পড়েছেন কেউ কেউ, সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। পরিস্থিতি আজ করতে পেরে 5 আগস্টের কিছুদিন আগেই বিদেশে পাড়ি জমিয়ে আর দেশে ফেরেননি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের এমন 13 জন নেতা রয়েছেন, যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টায় রয়েছেন। তাদের প্রায় সবাই হত্যা সহ বিভিন্ন মামলার আসামি। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, সরকার পতনের এতদিন পরেও কিভাবে এসব ব্যক্তি দেশ থেকে পালাতে পারছেন। পিনাকি ভট্টাচার্য বলেন, কাঁঠাল রানী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের কফিনে শেষ পেরেক পোতার কাজ চলছে। আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টপিক অ্যাডমিন টুইটে জানিয়েছিলেন, এই মাসের শেষে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করতে যাচ্ছে। পিনাকি বলেন, এখন প্রশ্ন করতে পারেন, বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায়? হ্যাঁ, যায়, যদি সেদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ঘোষণাপত্র তাতে স্বাক্ষর করে এবং তারপর তার নিজের দেশে সেই অনুযায়ী আইন পাশ করে। আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্ট্যাটিউট। বাংলাদেশ এই ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশে আইন হিসেবে গ্রহণ করেছে 2010 সালের 23 মার্চ। এই আইন পাশ করে জামায়াত নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা, কিন্তু পরে তা আর সম্ভব হয়নি, কারণ রোম স্ট্যাটিউট ঘোষণাপত্র লেখা হয়েছিল 2022 সালে, তাই তার আগে অপরাধের বিচার আদালতে হয় না। পিনাকি ভট্টাচার্য বলেন, এখন এই আদালতে হাসিনা ও তার সহযোগীদের বিচার করা হবে। এই আদালতে যে অপরাধের বিচার করা হয় তা হল যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গুম খুনের অপরাধ, গণহত্যার অপরাধ। হাসিনা যুদ্ধাপরাধ ছাড়া বাকি সবগুলো অপরাধ করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশে শেখ হাসিনার দানবীয় শাসন আমলে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র নিয়ে ডকুমেন্টারি প্রকাশ করেছে আল জাজিরা, যেখানে নিরাপরাধ ব্যক্তিদের হত্যা, ভিন্ন মত দমনে আয়নাঘর তৈরি করা,
এবং হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়া জুলাই আন্দোলনের সাধারণ মানুষের গুলি করে হত্যার তথ্য প্রকাশ করেছে আল জাজিরা। পাশাপাশি হাসিনার শাসন আমলে কিভাবে দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে সে বিষয়েও তথ্য প্রমাণ তুলে ধরেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি। আল জাজিরা তুলে ধরে 2014 সালে নির্বাচনে জয়ের জন্য হাসিনা কিভাবে গুমের রাজনীতি শুরু করে। তৎকালীন সময় বিএনপি নেতা ও সমাজকর্মী সাজিদুল ইসলামকে তুলে নিয়ে গুম করে হাসিনা সরকার। এরপর আর সাজিদুলকে ফিরে পায়নি তার পরিবার। They were not criminals. They were activists, strong organizers for opposition party. সাজিদুল ইসলাম তুলি গুমের শিকার সাজিদুল ইসলামের বোন। নিজের ভাইকে না পেয়ে গুম হওয়া ব্যক্তির পরিবারের পাশে দাঁড়াতে মায়ের ডাক নামে একটি সংগঠন চালু করেন। শুরুতে 8টি পরিবার নিয়ে যাত্রা করলেও এই সংগঠনে এখন প্রায় 1000 গুমের শিকার পরিবার অন্তর্ভুক্ত হয়েছে। প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় এখনো অপেক্ষায় থাকেন তারা জীবিত আছেন কিনা মৃত তাও জানেন না স্বজনরা। হাসিনার এমন নৃশংসতা থেকে জীবিত ফিরে আসা আলোচিত দুইজন ব্যক্তি হলেন উম্মাম কাদের এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। 5 আগস্ট হাসিনা পালানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়। এই দুজনের সঙ্গেও কথা বলেছে আল জাজিরা। শুধু হুম্মাম কাদের ও আমান আজমি দুজনকেই আটক রাখা হয় আয়নাঘরে। ডিজিএফআই দ্বারা নিয়ন্ত্রিত নির্জন অন্ধকার রুমে বছরের পর বছর আটকে রাখা হয় তাদের। তারা আল জাজিরাকে জানিয়েছেন আয়নাঘরে যাদের রাখা হতো তাদের সবসময় হাত বেঁধে রাখা হতো, কারোর সাথে দেখা করতেও কথা বলতে দেওয়া হতো না। আল জাজিরাকে আব্দুল্লাহ আমান আজমি জানান, অন্ধকার একটি সরু রুমে তাকে চোখ বেঁধে মুখোশ পরিয়ে রাখা হতো। আশপাশের কোনো শব্দ শুনতে পেতেন না তিনি। ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর একে একে সামনে আসতে থাকে আয়নাঘরের চিত্র। গত ফেব্রুয়ারি মাসে গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত এসব গুমঘর পরিদর্শন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় যারা হাসিনার আমলে গুম হয়ে আয়নাঘরে ছিলেন তারা প্রধান উপদেষ্টাকে তাদের উপর নির্যাতন অত্যাচারের চিত্র তুলে ধরেন। হাসিনার আমলে গুমের শিকার আরেকজন রাজন ব্যাপারী তার গুম হওয়ার কারণ এবং তার উপর চালানো নির্যাতনের ভয়াবহতার কথা তুলে ধরেছেন আল জাজিরা। সংবাদ মাধ্যমটিকে রাজন জানিয়েছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলাগুলোর বিচারের ত্রুটি নিয়ে একটি বই লেখেন তিনি। এই অপরাধে তাকে বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। মুখে কালো কাপড় বেঁধে রাজনকে কোথায় নিয়ে যাচ্ছিল তখন কিছুই জানতেন না তিনি। এমনকি গাড়িতে তোলার সময় তার মাথায় বন্দুক দিয়ে বাড়ি দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। কেউ কেউ হোটেলে শুয়ে, আবার কেউ পার্কে ঘুরে বা রেস্টুরেন্টে বসে দিন কাটাচ্ছেন। একসময় বিপুল প্রতাপশালী আওয়ামী লীগের নেতারা এখন এভাবেই ভারতে দিন যাপন করছেন। তাদের অনেকেরই আবার পাসপোর্টও নেই। আত্মগোপনে থাকা অনেক নেতা বলছেন তাদের পাসপোর্ট বা ভিসা না থাকলেও এখন চলাচল করতে সমস্যা হচ্ছে না। ভারত সরকারের দেয়া ট্রাভেল ডকুমেন্ট দিয়ে চলাফেরা করছেন তারা। এদিকে ভারতে পালিয়ে গিয়ে টাকার সংকটে পড়েছেন আওয়ামী লীগ নেতারা। বেশ কয়েকজন নেতা বলছেন নিজেদের সঙ্গে আনা টাকা প্রায় ফুরিয়ে গেছে। দেশে থাকা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিতে হচ্ছে তাদের। ভারতে আত্মগোপনে থাকা কয়েকজন নেতা জানান এখন তারা আত্মীয় স্বজনের সঙ্গে টেলিফোনে কথা বলে অর্থ পাঠানোর অনুরোধ করছেন। তারা হুন্ডি করে টাকা পাঠাচ্ছেন ভারতে। তাছাড়া পরিচিতদের মধ্যে যারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন তাদের মাধ্যমেও টাকা পাঠানো হচ্ছে। ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা চলাচল বলছেন প্রবল প্রতাপে, কিন্তু ভারতে গিয়ে নিজের কাজ নিজেকেই করতে হচ্ছে তাদের। বিশ্ব বেয়াদব পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্মের প্রথম পর্ব। হাসান মাহমুদ একজন প্রতারক ও ধান্দাবাজ ব্যক্তি। তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না, অথচ তিনি জোরপূর্বক ক্ষমতায় অপপ্রয়োগ ঘটিয়ে তাকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করেন। হাসান মাহমুদের ভাই খালেদ মাহমুদের মালিকানাধীন 21 পত্রিকাতে হাসান মাহমুদের বাবা সম্পর্কে লেখা হয়, চট্টগ্রামে খ্যাতিমান আইনজীবী প্রয়াত নুরুসফা তালুকদারের জ্যেষ্ঠ সন্তান হাসান মাহমুদের জন্ম 1963 সালে 5 জুন চট্টগ্রামে। তার বাবা চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এবং 2 মেয়াদে বৃহত্তর চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর ছিলেন। অর্থাৎ এই লেখার কোথাও তার বাবার নুরুসফা তালুকদারকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করা হয়নি। অথচ প্রতারক হাসান মাহমুদের মাফিয়া হাসিনার আরেক ভয়ঙ্কর কুকর্ম ফাঁস। সাভারের রানা প্লাজায় উদ্ধার কাজ অসমাপ্ত রেখে মানুষসহ পুরো ভবন মিশিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাজরিন ফ্যাশনের পড়ে যাওয়া মরদেহ পুলিশের মাধ্যমে গুম করারও নির্দেশ তিনি দিয়েছিলেন। ওই সময় 9ম পদাতিক ডিভিশনের জিওসি থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী 9 মাস কারাগারে থাকার পর সম্প্রতি মুক্তি পেয়ে তিনি একথা বলেছেন। 11 বছর আগের ভয়ঙ্কর একদিন 24 এপ্রিল। বাংলাদেশ তো বটেই, পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল সাভারের রানা প্লাজা ধস। এই মর্মান্তিক ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছিল 2338 জনকে। উদ্ধার কাজের সার্বিক তদারকির দায়িত্বে ছিল সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। তার
দাবি রানা প্লাজা নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উদ্ধার করার সময় এক পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো, এবার চাপা দিয়ে দাও এবং উদ্ধার কাজটা বন্ধ করা যায় কিনা। আমি বলেছিলাম অসম্ভব, এখানে হাজার হাজার জীবিত মানুষ আছে, আমি উদ্ধার করেছি আপনার কথা বলে আপনি নির্দেশ দিয়েছেন জীবিত কিংবা মৃত ব্যক্তির শেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্তই অভিযান চলবে, আমি এখান থেকে যেতে পারি না। তিনি একসময় ছিলেন গাজীপুরের স্বপ্নদ্রষ্টা, উন্নয়নের পোস্টার বয়, নাম জাহাঙ্গীর আলম, সফল মেয়র, শিক্ষিত নেতা। এই পরিচয়ের আড়ালে লুকিয়েছিল ভয়াবহ এক মুখোশ। গাজীপুরের রাজনীতির আলোচনায় জাহাঙ্গীর আলম শুধু একজন নেতা নন, তিনি ছিলেন বিতর্ক আর গুঞ্জনের কেন্দ্রবিন্দু। তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর মধ্যে অন্যতম ছিল নারী কেলেঙ্কারি ও নারীদের ব্যবহার করে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিল করা। স্থানীয় অনেক নারী অভিযোগ করেছেন, জাহাঙ্গীর আলম মেয়র হওয়ার পরই তার চারপাশে গড়ে ওঠে একটি নারী প্রভাবিত বৃত্ত। এই বৃত্তে থাকত তরুণী নেত্রী, চাকরি প্রার্থী নারী ও স্থানীয় শিল্প এলাকার গার্মেন্টস কর্মী। অভিযোগ রয়েছে, মেয়রের প্রভাবশালী দপ্তরে প্রবেশের জন্য অনেক নারীকে আগে দিতে হতো ব্যক্তিগত সময়, চাকরির প্রলোভন দেখিয়ে ডেকে নেওয়া হতো অফিসে, এরপর চলত অশালীন প্রস্তাব, শর্ত আর নীরব চুক্তি। এক গোপন ভিডিও ক্লিপে দেখা গেছে মেয়রের অফিসে একাধিক নারী নিয়মিত যাতায়াত করছে। সিসিটিভি ফুটেজে এমন দৃশ্য পাওয়া গেছে যেখানে রাত গভীর হলেও মেয়রের অফিস খোলা থাকতো, অতিথি থাকতো শুধু নারী। একাধিক ভয়েস রেকর্ড ও কথোপকথনে উঠে এসেছে আরো ভয়ঙ্কর তথ্য। নারী নেত্রীদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো হতো রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য, বিনিময়ে মিলত প্রজেক্ট বরাদ্দ অনুমোদন। একসময় গাজীপুরের বিভিন্ন এলাকায় মেয়রের সঙ্গে দেখা করার জন্য আবেদন নামে একরকম প্রক্রিয়া চালু হয়, যেখানে আবেদনকারী নারী হলে অনেক দ্রুত সাড়া মিলত, কিন্তু পুরুষদের আবেদন দিনের পর দিন পড়ে থাকত। বিশ্বস্ত সূত্র মতে মেয়রের সহযোগিতায় গোপনে গড়ে তোলা হয়েছিল এক অফিস হাউজিং সিস্টেম, যেখানে নির্দিষ্ট কিছু নারীকে দেয়া হতো থাকা খাওয়ার ব্যবস্থা, যাতে তারা সবসময় প্রস্তুত থাকে মেয়রের প্রয়োজনে। এমনকি নারী নেত্রীদের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ব্যক্তিগত সম্পর্কে জড়ানোরও অভিযোগ আছে, কিন্তু একবার সম্পর্ক হয়ে গেলে ব্যবহার শেষে তাদের সরিয়ে দেওয়া হতো আর নতুনদের জায়গা দেওয়া হতো সেই চক্রে। কয়েকজন নারী যখন এই চক্র থেকে বেরিয়ে প্রতিবাদ করতে চান, তখন হুমকি দেওয়া হয়, ভিডিও ফাঁস করে দেওয়ার ভয়, সামাজিকভাবে অপদস্থ করার ভয়। কেউ কেউ থানায় গিয়েও মামলা করতে পারেননি, কারণ প্রতিটি থানার উপর ছিল মেয়রের রাজনৈতিক প্রভাব। এমন এক ভয়ানক সামাজিক কাঠামো তৈরি করেছিলেন জাহাঙ্গীর আলম, যেখানে নারী ছিলেন শুধু ক্ষমতার স্বার্থ আর বিনোদনের উপকরণ, অথচ তিনি নিজেকে বলতেন বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই পুরনো প্রবাদটি আমরা সবাই জানি। কিন্তু পর্দার আড়ালের খেলা যখন সাধারণ মানুষের কল্পনাকেও হার মানায়, তখন জন্ম নেয় এক ভয়াবহ রহস্য। শপথ গ্রহণের পর যখন উৎসবের আমেজ কাটেনি, ঠিক তখনই এমন কিছু ঘটল যা কেউ ভাবেনি। ক্ষমতার মসনদে বসার পরপরই এমন এক নীল নকশা সামনে এলো, যা দেখে যে কোনো বিবেকবান মানুষের চোখ কপালে উঠতে বাধ্য। আজ আমরা কোনো সাধারণ প্রতিবেদন নয়, বরং নবগঠিত বিএনপি সরকারের অন্দরমহলে চলমান এক বিশাল দাবার চাল ও গভীর ষড়যন্ত্রের ব্যবচ্ছেদ করব। কেন খুব দ্রুতই বিতর্কের মুখে পতনের দিকে এগিয়ে যাচ্ছে এই সরকার? কে সেই মাস্টারমাইন্ড যিনি এসবের পেছনে সুতো নাড়াচ্ছেন? চলুন আজ আমরা এই পর্দার আড়ালের ষড়যন্ত্রের গভীরে প্রবেশ করব। দৃশ্যপট পরিবর্তন করা যাক। ক্ষমতার পালাবদলের পর সাধারণ মানুষের মনে ছিল বুক ভরা আশা, কিন্তু বাস্তবতা হলো খুবই রূঢ়। ঈদযাত্রার সময় ৫০০ টাকার ভাড়া যখন ৭০০ টাকা হয়ে যায় আর দুইজনের জন্য ১৪০০ টাকা গুনতে হয়, তখন সেই আশার প্রদীপ নিভে যেতে সময় লাগে না। এটি কেবল বাড়তি ভাড়া নয়, এটি হলো সাধারণ যাত্রীদের পকেট কাটার এক সুপরিকল্পিত উৎসব।